প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের এই বৈশ্বিক করোনা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি সঠিকভাবে চলার জন্য, সুস্থ থাকার জন্য। তো তোমরা জানো যে এখন তোমাদের যে স্কুল বন্ধ আছে, তো লেখাপড়া বন্ধ রাখতে তো চলবে না। এই জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে বলেছেন যে অনলাইনে ক্লাস দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য চালিয়ে দেওয়া যায় এবং পরীক্ষা নিয়ে তাদের মেধা যাচাইয়ের ব্যবস্থা আমাদের করা হয়েছে। ইতিমধ্যে তোমরা একটি অনলাইন পরীক্ষা কুমিল্লা মডার্ন হাই স্কুলে দিয়ে দিয়েছ। আগামীতেও তোমরা আরো পরীক্ষা দিতে হবে। এর মধ্যে দ্বিতীয় অনলাইন পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে। তোমরা সেই পরীক্ষা কিভাবে ভালো করবে সেই প্রস্তুতির জন্যই আজকে আমার এই ক্লাস। তো আমাদের এই প্রচেষ্টা যেন সার্থক হয় সেই জন্য তোমরা এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে এবং বই করবা। বাসায় বসে অযথা সময় নষ্ট না করে পড়াশোনা করবা, আমি সেই আশা ও কামনা তোমাদের প্রতি রাখি। কারণ আমাদের পড়াশোনা বন্ধ থাকলে কিন্তু জীবন থেকে আমরা পিছিয়ে যাবো। জীবনের জন্যই লেখাপড়া, জীবন সুন্দর করার জন্যই পড়াশোনা। আর সেটা করতেছে কি করতেছে না সেটা যাচাইয়ের জন্যই আমাদের এই মূল্যায়ন পরীক্ষা। মূল্যায়ন বা পরীক্ষা মানেই হচ্ছে তুমি যা শিখলে তা যাচাই করা। তুমি যদি কিছু নাই শিখো তাহলে তোমাকে যাচাই করে লাভ হবে কি? ফলাফল আসবে খারাপ। এইরকম যেন না হয়, তোমরা প্রতিনিয়ত বাসায় পড়াশোনা করো। আমরাও চেষ্টা করছি কিভাবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো দিয়ে আরো গতি সঞ্চার করতে পারি তোমাদের শিক্ষা ব্যবস্থায় এবং তোমাদের পড়াশোনার জন্য আগ্রহী হও, সেই জন্যই আমাদের এই ক্লাস এবং এই আয়োজন। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষার জন্য তোমাদের বনায়ন চ্যাপ্টার থেকে নবম দশমের ক্লাসটা শুরু করতেছি। এই ক্লাসটা হচ্ছে বনায়ন। বনায়ন জানতে হলে তোমাদের আমরা জানি 6 থেকে তোমরা একটু পড়ে আসছো কৃষি শিক্ষা বিষয়ে। বন কাকে বলে? বন কাকে বলে এই সংজ্ঞাটা হচ্ছে গাছপালা দ্বারা আচ্ছাদিত বিস্তীর্ণ এলাকাকে বন বলে, যেখানে অনেক গাছপালা থাকে, পশু পাখি থাকে, ছোট বড় পোকামাকড় এবং পশু পাখি ইত্যাদি দ্বারা বিস্তীর্ণ এলাকা, সেটাই হচ্ছে বন। তো বর্তমানে আমাদের বাংলাদেশে বনায়নের অবস্থা খুবই খারাপ। কারণ মানুষ দিন দিন বাড়ার পরিপ্রেক্ষিতে বনের উপরে আমাদের পরিবেশের উপর যে বিপর্যয় সৃষ্টি হয়, সেই সৃষ্টিটা বনায়নের উপর পড়ছে। বনও আমাদের উজাড় হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং বিভিন্ন রকমের সমস্যার কারণে, মানুষের চাহিদার কারণে বনায়ন এবং বনভূমি সব শেষ হয়ে যাচ্ছে। এতে করে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, অতিবৃষ্টি, অতি খরা এবং বিভিন্ন রকমের উষ্ণায়ন হচ্ছে পৃথিবী। তো সেই দিক থেকে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং তোমরা জানো যে একটা দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার পরিবেশ রক্ষা। তো সেই পরিবেশের প্রধান ভূমিকাটাই রাখে বন, গাছপালা। সেই গাছপালা আমাদের অক্সিজেন দিয়ে আমাদের বায়ু তাপমাত্রাকে সঠিক রাখে এবং আমরা সুস্থ জীবনযাপনের জন্য অক্সিজেন দরকার, সেই অক্সিজেন পেয়ে থাকি। তো বাংলাদেশে অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা দেশ পৃথিবীর মধ্যে, সেই কারণে এখানে বনের ক্ষতিগ্রস্ত পরিমাণও সবচেয়ে বেশি। তোমরা জানো বর্তমানে বাংলাদেশে মাত্র 17% বনায়ন আছে। তাও সঠিকভাবে দেখলে দেখা যাবে যে সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন বনায়নের পরিমাণ 12%। আর একটি দেশের তার ভূমির 25% বনায়ন দরকার, তাহলে সবুজ শ্যামল বাংলাদেশের পরিচয়টা দেওয়া যাবে। কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা নাই। সেই কারণেই তোমাদের এই কৃষি শিক্ষা বিষয়ে বনায়নের অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি আশা করব তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এবং আমাকে কমেন্টস করে মোবাইলে ইমুতে বিভিন্ন পর্যায়ে তোমার সুযোগ আছে আমার সাথে যোগাযোগ করার, জানার চেষ্টা করবে। সেই কারণে আমাদের যেহেতু বনায়নের পরিমাণ কমে যাচ্ছে বাংলাদেশে, এবং কি কি বন আছে এবং সেই বনগুলো কি পর্যায়ে আছে, কোন বনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কিভাবে আমরা এই ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এবং সেই ক্ষতিগ্রস্ত বনায়নকে পুনর্নির্মাণের মাধ্যমে, বনায়নের মাধ্যমে বাংলাদেশকে 25% বনায়নে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা অংশীদারিত্ব নিয়ে আমাদের সুস্থ রাখার এবং সুস্থ থাকার ব্যবস্থা করতে পারি। সেই জন্যই আজকে আমাদের এই অধ্যায় আলোচনা হবে। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বইটা পড়বে ভালো করে। বনায়নের প্রথম সংজ্ঞাটাই তোমাদের বইয়ের প্রথম লাইনে দেওয়া আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা, সংরক্ষণকে বলা হয় বনায়ন।
বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝি? বৈজ্ঞানিক মানে তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তির অবস্থাটাকেই বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা মানে হচ্ছে যত্ন করা এবং সংরক্ষণ মানে অযাচিতভাবে বন নিধন না করা। বন নিধন করলে, বন ধ্বংস করলে আমাদেরই ক্ষতি। সেই জন্য আমরা সংরক্ষণ করব এবং এই সংরক্ষণের মাধ্যমে বনের বিস্তৃতি লাভ করব। এই বনের বিস্তৃতি লাভ করলেই আমাদের পরিবেশ রক্ষায় সহযোগিতা হবে এবং আমাদের প্রয়োজনীয় কাঠ, বাঁশ, বিভিন্ন রকমের উৎপাদিত উদ্ভিদ, এই উদ্ভিদ থেকে আমরা সুফল পেতে পারব। তোমাদের বইয়ে দেখো, প্রথমেই লেখা আছে যে আমরা এই বনকে কিভাবে সংরক্ষণ করব এবং এই সংরক্ষণের জন্য বিধি আছে। বিধি মানে হচ্ছে নিয়ম। এই নিয়ম লঙ্ঘন করলে বাংলাদেশ সরকার আইন করছে, সেখান থেকে সেই আইনের জরিমানা এবং শাস্তি ব্যবস্থা রয়েছে। তবে বন নার্সারি, বীজ, বৃক্ষ কর্তন, কাঠের সংগ্রহ এবং উপকূলীয় বনায়ন সম্পর্কে বিস্তারিত আমরা এই অধ্যায়ে জানতে পারব। তো বন নার্সারি বলতে কি বোঝায়? বন নার্সারি হচ্ছে বনজ বৃক্ষ চারা রোপণ করে ব্যাপক আকারে সেই চারা রোপণ করে বনায়ন সৃষ্টি করে। তো আমাদের দেশে বন সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই কয় ধরনের বন আছে। তো তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 176 দেখো লেখা আছে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি মানে বাংলাদেশের বনের পর্যায়টা কতটুকু বন আছে। বন একটি দেশের মূল্যবান সম্পদ। এই কথাগুলো আমি আগেই বলে ফেলেছি, তোমরা একটু মনোযোগ সহকারে এই বইটা পড়লে তোমরা বুঝতে পারবে। আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন প্রায় 22.5 লক্ষ হেক্টর। 22.5 লক্ষ হেক্টর। তোমরা বলতে পারো হেক্টর। 100 শতকে 1 একর, 100 একরে 1 হেক্টর। বনভূমি এই পরিমাণ দেশের মোট ভূমি শতকরা 17 ভাগ। আমাদের দেশে বর্তমানে 17 ভাগ বনভূমি রয়েছে। এই বন সাধারণত সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশ বনভূমি দেশের পূর্ব, দক্ষিণ, পূর্ব অঞ্চলে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম। সেই জন্যই তোমরা জানো রাজশাহী, দিনাজপুর, রংপুর এই এলাকাগুলোতে মরুকরণের ব্যবস্থা শুরু হয়ে গেছে। তা আমাদের বন নিধন না করে বন সংরক্ষণ এবং বনায়নের মাধ্যমে আমাদের এই বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চলের ধরন। বাংলাদেশটা কয় ধরনের বন আছে? তো অবস্থার উপর, বিস্তৃতির উপর ভিত্তি করে বাংলাদেশে 5 ধরনের বন আছে। তোমরা বইয়ে আছে লেখা, তোমরা একটু জানতে পারো। 1 নম্বরে পাহাড়ি বন। 2 নম্বর সমতল ভূমি। 3 নম্বরে আছে ম্যানগ্রোভ বন। 4 নম্বরে আছে সামাজিক বন। 5 নম্বরে আছে কৃষি বন। তোমরা দেখো তোমাদের বইয়ে লেখাগুলো আছে পাহাড়ি বন। পাহাড়ি বন মানে আমাদের বান্দরবান, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পূর্বাঞ্চলে যে বনগুলো আছে সেই বনগুলোকে বলা হচ্ছে পাহাড়ি বন। পাহাড়ের উঁচু নিচু ডালে বিভিন্ন রকমের গাছপালা সেই বন বিস্তৃত। সমতল ভূমির বন হচ্ছে যেগুলো, যেমন আমাদের কুমিল্লা আছে শালবন বিহার, তারপর গাজীপুরে আছে গজারি বন। এই বনগুলো সমতল ভূমিতে অবস্থিত, এই জন্য বলা হয় সমতল ভূমির বন। ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ শব্দটা হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করবে, এই ধরনের শব্দগুলো যখন না বুঝবা তখনই আমাদের কাছে প্রশ্ন করবে। এই ম্যানগ্রোভ বনটা হচ্ছে সমুদ্রের উপকূলীয় লোনা পানিতে যে গাছ জন্মে বন সৃষ্টি হয় সেই বনটাকে বলা হয় ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন মানে লোনা পানিতে এই বন জন্ম। সেটা আমাদের দেশে একমাত্র বন সুন্দরবন। এটা পৃথিবীর মধ্যে বিরল একটি বন। এই সমুদ্র উপকূলে এতগুলো লোনা পানির বন আর পৃথিবীর কোথায় দেখা যায়। সেই জন্য এটা একটা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বন হিসাবে আখ্যায়িত হয়েছে। এই ম্যানগ্রোভ বনের এক ধরনের গাছ আছে, সেটার নাম হচ্ছে সুন্দরী
গাছ। এই সুন্দরবন রাখা হয়েছে সেই জন্যই। ম্যানগ্রোভ বনের আরেকটা নাম হচ্ছে আমাদের দেশে সুন্দরবন। তারপরে 4 নম্বরে দেখা আছে সামাজিক বন। সামাজিক বন বলতে কি বোঝায়? সামাজিক বন হচ্ছে সমাজে আমরা সকল স্তরের মানুষ বাড়ির আঙিনায় এবং রাস্তার ধারে বিভিন্ন আইলের পাশে যে গাছপালা লাগিয়ে বনায়নের সহযোগিতা করি, সেটাই হচ্ছে সামাজিক বন। তারপরে আছে কৃষিবন। কৃষিবন মানে হচ্ছে কৃষক তার ক্ষেতের আইলের পাশে অথবা বিভিন্ন জায়গায় তার বাড়ির আশেপাশে যে বন সৃষ্টি করে, সেটাই হচ্ছে কৃষিবন। তো আমরা এই বনগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আরো বেশি, এবং সেটার পরিমাণ সম্পর্কে আমরা মাথায় রাখবো। ওগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে, পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের জীবনেও কাজে লাগবে। এই বনের ধরনগুলো পাহাড়ি বন, প্রাকৃতিক বন। এটা প্রাকৃতিক বন কারণ এটা প্রকৃতির মাধ্যমে হয়। ম্যানগ্রোভ বন, সেটাও প্রকৃতির মাধ্যমে হয়, এটাও প্রাকৃতিক বন আমরা বলতে পারি। তারপরে আছে সমতল ভূমির বন। এই বনগুলো কতটুকু কি পরিমাণ আছে তোমাদের বইয়ের 177 পৃষ্ঠা পড়লে তোমরা এগুলো জানতে পারবে। যেমন পাহাড়ি বন আছে 11.6 হেক্টর, 6 লক্ষ হেক্টর। ম্যানগ্রোভ বন আছে 6.16 লক্ষ হেক্টর। সমতল ভূমির বন 0.87 হেক্টর। এই বনাঞ্চলের ধরন আমি তোমাদেরকে আলোচনা করলাম, তোমরা একটু বই পড়বে, বই পড়লেই তোমরা এগুলো জানতে পারবে। এবং এক একটা বনের এক এক রকম বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? সমতল ভূমিতে এক ধরনের গাছ, পাহাড়ি এলাকায় এক ধরনের গাছ, পাহাড়ি বনের মধ্যে এক ধরনের গাছ। সমতল ভূমি আমাদের বললাম গদারি বন, ম্যানগ্রোভ এলাকায় সুন্দরবন, গেরুয়া, বিভিন্ন রকমের কাঠ সেখানে আছে। সামাজিক বনে আমরা যেমন লাগাই মেহগনি, একাশি, এরকম গাছ দিয়ে আমরা এগুলো তৈরি করি। এখন এই বন রক্ষা করার জন্য আমাদের যে পড়াটা, সেটা হচ্ছে বন সংরক্ষণ বিধি। বিধি মানে আইন। তোমরা আইনের মতো মানুষকে গাছ কাটতে হবে। ইচ্ছা করলেই তুমি অনেকগুলো গাছ কেটে তোমার আগ্রহটা বানানো পারবে না, সেই জন্য সরকারের অনুমতি লাগবে। রাস্তার পাশে যে গাছপালা থাকে সেগুলো কাটা যাবে না, কাটতে তার নিয়ম। আমাদের বাংলাদেশ সরকারের একটা বন বিভাগ আছে, সেই বিভাগের অধীনে আমাদের সরকারি কর্মকর্তা তাদের সাথে পরামর্শ করে কাটতে হবে। অথবা যদি কেউ অন্যায়ভাবে বন নিধন করে, তখন তাদের বিরুদ্ধে তারাই ব্যবস্থা নিবে। এখন তুমি যে বনায়ন করবা, বনায়নের জন্য তো তোমার চারা লাগবে। চারা কোথায় পাবে? সেই চারা তৈরি করার জন্য যে স্থানটা নির্বাচন করা হয় তাকে বলা হয় নার্সারি। নার্সারি বলতে এখানে দুই ধরনের নার্সারি আছে, একটা হচ্ছে স্থায়ী নার্সারি, আর একটা হচ্ছে অস্থায়ী নার্সারি। অস্থায়ী নার্সারি তো স্থায়ী নার্সারি যেখানে সকল রকমের চারা বীজ রোপণ করা হয়, বপন করার পরে সেখান থেকে চারা নিয়ে অন্য জায়গায় রোপণ করতে হয়। যেখানে সমতল ভূমিতে নির্দিষ্ট স্থানে বীজ বপন করে চারা রোপণের পূর্ব পর্যন্ত চারা যত্ন নেওয়া হয়, সেই স্থানটাকে বলা হয় নার্সারি। নার্সারি মানে হচ্ছে যত্ন নেওয়া। যারা যত্ন নেয় তাদেরকেই বলা হয় নার্স। এই নার্স থেকেই নার্সারি। নার্সারি মানে হচ্ছে যেখানে বীজ বপন করে সেই বীজটা থেকে চারা হয়, সেই চারাটা রোপণ করার পূর্ব পর্যন্ত যত্ন নেওয়া হয় যেন এটা নষ্ট না। এই যে ব্যবস্থাটা নিয়ে তৈরি করা হয় সেটাই হচ্ছে নার্সারি। তো যেখানে বনজ উদ্ভিদের বীজ বপন করা হয় এবং বনজ উদ্ভিদেই শুধু সেখানে রাখা হয় এবং সেখানে চারাটি রোপণ করার পূর্ব পর্যন্ত যত্ন নেওয়া হয়, সেটাকে বলা হয় বন নার্সারি। তোমাদের বইয়ে 185 পৃষ্ঠায় তৃতীয় পরিচ্ছেদে এই বন নার্সারিটা আছে। এখানে লেখা আছে আবিধানিক অর্থ বনজ নার্সারি হলো চারা গাছের আলয় বা চারালয়। নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর রোপণের পূর্ব পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হয়। আধুনিক পদ্ধতিতে অনুসরণ করে একটি আদর্শ নার্সারি সুস্থ, সবল, সুন্দর চারা পাওয়া সম্ভব। নার্সারিতে বীজ থেকে চারা উৎপাদন করা হয়, আবার আধুনিক পদ্ধতিতে কলম থেকেও উন্নত মানের চারা উৎপাদন করা যায়। তারপরে তোমাদের এই নার্সারি করে সেখান থেকে বীজ রোপণ করে চারা নিয়ে যত্ন করে লাগাবে, এবং চারা এবং নার্সারি কিভাবে তৈরি করবে সেটাও তোমাদের কাছে অনেক সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো যে চারার পলি ব্যাগে চারা রোপণ করা হয়, পলি ব্যাগটা কতটুকু হবে, চারাটা কতটুকু বড় হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবং কিভাবে তোমরা চারা রোপণ করে নার্সারি করে স্বাবলম্বী হওয়া যায় সেই কথাগুলো এখানে আছে, তোমরা একটু পড়ে নিবা। আমি চতুর্থ পরিচ্ছেদে যাচ্ছি।
বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ, কিভাবে বৃক্ষকে কাটতে হয়, কারণ আমাদের এটা একটা সম্পদ, এই সম্পদটা যেন অবহেলায় নষ্ট না হয় সেই জন্য আমাদেরকে সঠিকভাবে চেষ্টা করতে হবে, শিখতে হবে কিভাবে নার্সারি যত্ন করে কাঠ হবে। সেই কাঠ আবার 20 থেকে 25 বছর পরে আবার কাঠকে কেটে সেইটা আবার সংরক্ষণ করে আমাদের আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হবে। এবং এই কাঠ তোমরা জানো, প্রতি 1 বর্গ ফুট কাঠ, প্রতি 1 বর্গ ফুট কাঠ 1 কিবি বলা হয়। এবং এই কিবির পরিমাপের জন্য একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি তোমাদের বইয়ের 193 পৃষ্ঠায় আছে, ভলিউমের সূত্র। আমি তোমাদের এই সূত্রটি লিখে দিচ্ছি, তোমরা বই দেখবে এবং আমার এই লেখা থেকে বুঝতে পারলে সুবিধা হয়। এটাকে বলা হয় ভলিউম। ভলিউম 1 ভলিউম মানে হচ্ছে 1 কিবি। এখানে বলা হচ্ছে লগের মাঝের বের, লগের মাঝের বের, তারপরে হচ্ছে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে টান, এই পুরোটা স্কয়ার করতে হবে। এই সূত্র অনুসারে তোমরা কাঠের পরিমাপটা বের করতে পারবে। লগ মানে হচ্ছে একটা ইংরেজি শব্দ, গাছের গুড়িকে বলা হয় লগ। তো সেই লগ যতটুকু হয় তার পরিমাপ করে এই কাঠটাকে বের করা হয়। তারপরে এই কাঠ যেন পোকামাকড় নষ্ট না করে সেই জন্য কাঠকে সিজনিং বা ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট মানে চিকিৎসা, চিকিৎসা বলতে কাঠের চিকিৎসা, কাঠটাকে যেন সঠিকভাবে অনেক দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায় সেটাকে বলা হয় সিজনিং, কাঠ সিজনিং। এই সিজনিং এর প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এয়ার ড্রাইং, আর একটা হচ্ছে তোমাদের কিলন পদ্ধতি। এয়ার ড্রাইং বলতে এই দুইটা শব্দ ইংরেজি শব্দ, আরেকটা হচ্ছে কিলন পদ্ধতি। কিলন পদ্ধতি মানে হচ্ছে সাধারণত বেশি কাঠ একসাথে সিজন করার জন্য কিলন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে একটি বড় পাকা বায়ু নিরপেক্ষ কক্ষে কাঠের তক্তার গায়ে না লাগে দুটি তক্তার মধ্যবর্তী স্থান দিয়ে বাতাস চলাচল করতে পারে। এই কাজটিকে জন্য দুটি তক্তার মধ্যবর্তী 3 থেকে 4 সেন্টিমিটার পুরো দুটি কাঠের টুকরা দুই পাশে বসাতে হয়, যাতে করে দুটি তক্তার মাঝখানে বাতাস চলাচল করতে না পারে। অতঃপর বায়ু নিরপেক্ষ কক্ষে প্রথমে জলীয় বাষ্প প্রবেশ করিয়ে কাঠের পানির পরিমাণ বৃদ্ধি করতে হয়। পরবর্তীতে তাপ প্রয়োগ করে সেই কক্ষ থেকে একই সাথে কাঠ থেকে পানি বের করে নেওয়া হয়। এই পদ্ধতিতে কাঠের 3 সপ্তাহের মধ্যে সিজনিং করে পানির পরিমাণ 12% নামিয়ে আনা হয়। তবে প্রজাতিভেদে সিজনিং এর সময় কম বেশি হতে পারে। তাহলে এয়ার ড্রাইং হচ্ছে বাতাসের মাধ্যমেই কাঠটাকে শুকিয়ে নেওয়া। আর যদি আমরা কিলিং পদ্ধতি করি এটাকে সাজায় নিতে হবে। তোমাদের বইয়ে 194 পৃষ্ঠা যে আছে তোমরা এটা একটু পড়ে নেবা, এর মধ্যে না বুঝলে আমাকে বলবা। তারপরে তোমাদের 5ম পরিচ্ছেদে উপকূলীয় বনায়নের কথা বলা আছে। উপকূলীয় বনায়ন, উপকূলীয় বনায়ন তো তোমরা বুঝো, উপকূল মানে সমুদ্র এলাকা, উপকূল, উপকূলীয় বনায়ন। সেখানে আমাদের বাংলাদেশে অধিকাংশই যে ঝড়গুলো আসে সেগুলো বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আসে। তো সেই ঝড় আমাদের উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে। সেই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করা এবং আমাদের বনের সেই প্রয়োজনীয় কাঠ উৎপাদন করার জন্যই উপকূলীয় এলাকায় বন তৈরি করলে আমাদের পরিবেশের ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের নষ্ট হওয়া থেকে বাঁচানো কিছুটা সম্ভব। সেই জন্যই উপকূলীয় এলাকায় বনায়নের সৃষ্টি করা হয়েছে। এই জন্য তোমাদের বই 196 পৃষ্ঠায় এই লেখাগুলো আছে, একটু পড়ে নিও। উপকূলীয় বনায়নের জন্য ব্যবহৃত গাছের বৈশিষ্ট্য আবার ভিন্ন রকম। সেখানে গাছের পাতার পরিমাণ কম থাকে, কারণ লোনা মাটি থাকে। সেই লোনা মাটিতে সকল রকমের উদ্ভিদ কিন্তু জন্মায় না। সেখানে কোন উদ্ভিদগুলো জন্মায় বিজ্ঞানীরা ভালোভাবে এগুলোকে পর্যবেক্ষণ করে সেই গাছগুলি শুধু উপকূলীয় এলাকায় রোপণ করা হয়। এর মধ্যে লোনা মাটির এলাকা হচ্ছে লোনা মাটির অঞ্চল বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল সমুদ্র তীরবর্তী এলাকা আছে। সেই এলাকাগুলোতে যে বন তৈরি করা হয় সেটাই হচ্ছে উপকূলীয় বনায়ন। বাংলাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে লবণাক্ততা, অপর্যাপ্ত প্রাকৃতিক দুর্যোগ, যে কথাগুলো আমি তোমাদের সামনে এখন বললাম, সেই সমস্যাগুলো বিবেচনা করে বিজ্ঞানীরা আমাদেরকে সেই তথ্য দেয় এবং সেই তথ্য অনুসারে আমাদের বাংলাদেশ সরকার
এবং জনগণ মিলে যে বনায়নটা সৃষ্টি করে উপকূলীয় এলাকায়, সেটা কি বলছে উপকূলীয় বনায়ন। এগুলোর অনেক নান্দনিক উপযোগিতা আছে এবং পরিবেশগত উপযোগিতা আছে। উপযোগিতা মানে হচ্ছে কিভাবে আমরা সেই জিনিসগুলোকে সঠিকভাবে কাজে লাগাইতে পারবো। আমার মনে হয় তোমরা এই ক্লাসটা ভালোভাবে উপভোগ করতে পারবে এবং মনোযোগ সহকারে পড়লে এগুলো বুঝতে পারবে, বুঝলে তোমরা পরীক্ষাও দিতে পারবে, নিজেদের জীবনও কাজে লাগবে। গাছ মানুষের অনেক উপকারী বন্ধু, সেই জন্য গাছ লাগাও, হ্যাঁ, পরিবেশ সুন্দর করো। এই কথাগুলো তোমরা বারবারই শুনে থাকো। প্রতি বছর বাংলাদেশে গাছ লাগানোর জন্য একটা উৎসব পালন করা হয়। আমার মনে হয় তোমরা এগুলো জানো, না জানলে জানার চেষ্টা করো। আমি বলে দিচ্ছি, প্রতি বছরই আমাদের স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে গাছ লাগানোর জন্য বলা হয়, সেটা বর্ষাকালে। সেই বর্ষাকালে বৃষ্টিপাত হলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেই জন্য এই সময় আমাদের দেশে গাছ লাগানো হয়। আমি পরিশেষে বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করবে। লেখাপড়া করলেই তোমাদের জীবন আলোকিত হবে। আলোকিত জীবন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, তোমরা এটা জানো। অনেক সময় আমি বলে থাকি, পড়াশোনা ছাড়া জীবন অন্ধকারের দিকে যাবে। তো কেউ চায় না অন্ধকারে থাকতে, আশা করি তোমরাও চাও না। তো সেই কারণে বাসায় বসে অযথা সময় নষ্ট না করে তোমরা সময়টা কাজে লাগাবে এবং লেখাপড়ায় মনোযোগী হবে। আমি এই আশা ব্যক্ত করে তোমাদের আজকের এই ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।